রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ, মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ, বিভিন্ন পয়েন্টে থেমে থেমে যানজট। জমে উঠেছে কোরবানির পশুর হাট, ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি, দাম নিয়ে অসন্তোষ ক্রেতাদের। ঈদের আগে এলাচ, দারুচিনি, লবঙ্গের দাম বেড়েছে 10% পর্যন্ত, বেড়েছে আদা, রসুন, পেঁয়াজের ঝাঁজ। বেতন ভাতা বকেয়া রেখে গাজীপুরে 72 কারখানায় ছুটি ঘোষণা, মালিকদের তাগিদ দিচ্ছে বিজিএমইএ। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। ঈদে ঘরমুখো মানুষের ঢলে মহাসড়কগুলোতে বেড়েছে গাড়ির চাপ, বিভিন্ন পয়েন্টে থেমে থেমে তৈরি হচ্ছে যানজট, আবার কোথাও কমে গেছে গাড়ির গতি, আবার বাস না পেয়ে ট্রাক, পিকআপে বাড়ি ফিরছেন অনেকে। ঈদ করতে ঢাকা ছেড়ে বাড়ির পথে ছুটছে মানুষ, ঘরমুখী মানুষের ঢলে সড়কে বেড়েছে গাড়ির চাপ। দক্ষিণাঞ্চলমুখী সড়কে তেমন ভোগান্তি না থাকলেও পদ্মা সেতু এলাকায় গিয়ে কমে যাচ্ছে গাড়ির গতি। সেতুর টোল প্লাজায় দেখা গেছে কয়েক কিলোমিটার দীর্ঘ গাড়ির সারি, অপেক্ষা করতে হচ্ছে টোল দেয়ায়। হানি ফ্লাইওভার থেকে যানজটের জন্যই আসলে পার হইতে অনেকটা সময় লেগে গেছে। জ্যাম ছিল বাবুবাজার ব্রিজটার ওইখানটায়, আর এইখানে আসার পর আর কি সেতুর থেকে 7 কিলোমিটার আগ থেকে জ্যাম ছিল। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায়। বাসগুলো সড়কের উপর থেকে যাত্রী তোলায় তৈরি হচ্ছে জটলা। গাড়ির চাপ বেশি দেখা গেছে চন্দ্রা ত্রিমোড় এলাকাতেও। বাস না পেয়ে আবার অনেকে ট্রাক পিকআপে ছুটছেন বাড়ির পথে। রাস্তাঘাটের খারাপ অবস্থা, এমনিতেও গাড়িগুলো খুব কম পাইতেছি, গাড়ি পাচ্ছি না, গাড়িতে অনেক জ্যাম, রাস্তায়ও প্রচুর জ্যাম। যানজট মোকাবিলায় মহাসড়কে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। যাত্রীরা যেন রাস্তায় আটকে না থাকে এবং যে কোনোভাবে দ্রুত রাস্তা ফাঁকা করতে এবং কোথাও যেন কোনো ধরনের বাধাগ্রস্ত না হন, সেই জন্য আমাদের রেকার হতে শুরু করে আমাদের নিজস্ব যে টিম সবাই কিন্তু কাজ করছে। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু সড়কে থেমে থেমে যানজট দেখা গেছে। রাস্তায় অনেক জ্যাম, এজন্য গাড়ি পিছনে রেখে হাঁটতে বইয়া থাকতে সমস্যা। চাপ বাড়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কমেছে গাড়ির গতি। এছাড়া যানবাহনে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে। পদ্মা সেতুর কারণে পাটুরিয়া দৌলদিয়া রুটে কমেছে গাড়ি, তাই এই পথে ঈদের আগেও নির্বিঘ্নে চলাচল করছেন যাত্রীরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মহাসড়কের পরিস্থিতি জানাতে মুন্সিগঞ্জ ও কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিতু রায়। জিতু রায়, মুন্সিগঞ্জের মহাসড়কের কি পরিস্থিতি জানাবেন? কোনো যানজট রয়েছে কিনা, যাত্রী ভোগান্তি কি আছে? সকালে যে পরিস্থিতি ছিল মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে, পদ্মা সেতুর মাওয়া প্রান্তে, সে পরিস্থিতি একেবারে ভিন্ন রূপ। কিন্তু এখন দুপুর 2টার পর থেকেই গাড়ির যে দীর্ঘ সারি সকালে আমরা লক্ষ্য করেছিলাম সেটি কিন্তু কমতে শুরু করেছে। এখন একেবারে টোল প্লাজার সামনে ব্যক্তিগত গাড়ি এবং বাসের যেই ধীরগতি আমরা লক্ষ্য করেছিলাম সকালের দিকে, সেটা কিন্তু একেবারেই কমে এসেছে। একেবারে স্বাভাবিক পরিস্থিতিতে কিন্তু টোল প্লাজায় টোল পরিশোধ করে কিন্তু নির্বিঘ্নে এই এখনকার সময়ে যারা যাত্রী হয়েছে তারা কিন্তু পদ্মা সেতু পার হতে পারছেন। মোটরসাইকেলের যে বিশেষ লেনটি রয়েছে সেখানে কিছু সারি লক্ষ্য করতে আমরা পাচ্ছি। আর এছাড়া কিন্তু পদ্মা সেতু এলাকায় সকালের দিকে গাড়ির যে দীর্ঘ সারি, চাপ আমরা লক্ষ্য করেছিলাম সেটি একেবারে ভিন্ন রূপ। যেটি বলছিলাম, এখন স্বাভাবিক পরিস্থিতি। আইনশৃঙ্খলা বাহিনী বা ট্রাফিকের দায়িত্বে যারা রয়েছেন তারা বলছেন সকালের এই চাপ সামলে উঠতে পেরেছেন তারা। সকালের দিকেই রোদের প্রখরতা এবং ছুটির দ্বিতীয় দিন শুরুর দিকেই মানুষের একটা প্রবণতা ছিল সকালে বের হয়ে যেন খুব দ্রুত পদ্মা সেতু পার হয়ে নির্বিঘ্নে নিজ গন্তব্যে ফিরে যেতে পারেন, তার জন্যই কিন্তু তারা সকালের দিকে বের হয়েছিলেন। এখনকার পরিস্থিতি একেবারে ভিন্ন একটি রূপ। পদ্মা সেতু মাওয়া প্রান্তে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছেন। ব্যক্তিগত বা বাসের সংখ্যা একেবারে কম এবং 7টি বুথ দিয়ে কর্তৃপক্ষ টোল আদায় করতে পারছেন খুব স্বাভাবিকভাবেই। জিতু, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার কুমিল্লার সড়কের পরিস্থিতি জানবো। সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, কুমিল্লা মহাসড়কের পরিস্থিতি জানাবেন, যানজট রয়েছে কিনা,
যাত্রী ভোগান্তি কি আছে? কুমিল্লাতে আসলে এখনো পর্যন্ত আমরা যেটা জেনেছি যে দাউদকান্দি টোল প্লাজা এলাকায় কিন্তু সেখানে যানবাহনের ধীর গতি রয়েছে। সেক্ষেত্রে দাউদকান্দি উপজেলার আমিরাবাদে একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে সেখানে যানবাহনের যে জটলা তৈরি হয়েছিল সেটি কিন্তু এখন যানজটে পরিণত হয়েছে বলে সেখান থেকে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছে। অন্যদিকে বেলা 11:30টার দিকে আমরা জেনেছিলাম যে চান্দিনা উপজেলার বেলাসরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছিল গার্মেন্টস কর্মীরা। তারা বেতন ও বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে রাখে 1.5 ঘন্টা, যে কারণে কিন্তু এই অবরোধের জায়গা থেকে দুই পাশে ঢাকা এবং চট্টগ্রামমুখী 10 কিলোমিটারের মতো যানজটের তৈরি হয়। সেই যানজট কিন্তু এখন সামাল দিতে হাইওয়ে পুলিশ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এবং জেলা পুলিশের সদস্যরা কিন্তু মাঠে রয়েছে। আমি এখন যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে চান্দিনা বাজার। এই জায়গাটি খুবই ঝুঁকিপূর্ণ হিসেবে রেখেছিল হাইওয়ে পুলিশ যানজটের জন্য। এই জায়গাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। অবরোধের পর থেকে আসলে এই জায়গাটিকে যেন খালি রাখা যায় সেই বিষয়টি তারা নিশ্চিত করছে। কিন্তু এই চান্দিনাকে খালি রাখতে গিয়ে আমরা দেখেছি যে কুমিল্লা সেনানিবাস এলাকা, এছাড়া আলেখারচর এবং ঝাগরজুলি এলাকায় কিন্তু এই মুহূর্তে যানজট আছে বলে আমরা সেখান থেকে জানতে পেরেছি। কিছুক্ষণ আগেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পরিদর্শনে বেরিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক এবং কুমিল্লা পুলিশ সুপার। তারা কিন্তু বলছেন যেসব জায়গাগুলোতে আসলে যানজটের ভোগান্তি রয়েছে তারা সেই সব জায়গাগুলো পর্যবেক্ষণ করবেন এবং যতটুকু সম্ভব অতিরিক্ত পুলিশ এবং আনসার সদস্যদের মোতায়েন করে তারা সেই জায়গাগুলোতে ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য চেষ্টা করবেন। আমরা দেখেছি যে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করছে। তারা বলছে যে শুধু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক নয়, কুমিল্লা সিলেট এবং কুমিল্লা নোয়াখালী মহাসড়কগুলো যেন ঈদ যাত্রা নির্বিঘ্ন হয় সেই ব্যাপারে তারা সচেষ্ট থাকবেন। তো আপাতত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কিছুটা যানজটের ভোগান্তি রয়েছে। এখন বেলা বাড়ার সাথে সাথে কি হয় সেটি আসলে দেখার বিষয়। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে মহাসড়কের খবর। মুন্সিগঞ্জ এবং কুমিল্লা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঈদযাত্রায় অনলাইনে আগাম টিকিট না পেয়ে স্ট্যান্ডিং টিকিটেই ঢাকা ছাড়ছেন অনেকে। গাদাগাদি ভিড়ে লম্বা সময় দাঁড়িয়ে যাত্রাও বাধা হতে পারছে না। তবে চাপ থাকলেও সকালে কমলাপুর থেকে সময় মতোই ছেড়েছে ট্রেন। এ যেন এক প্রতিযোগিতা, কার আগে কে উঠবে ট্রেনে। দরজা দিয়ে উঠতে না পেরে অনেকেই বগিতে ঢুকছেন জানালা দিয়ে। আর এ চিত্রের দেখা মিলেছে কমলাপুরের ৩ নম্বর প্ল্যাটফর্মে একতা এক্সপ্রেস ট্রেনটি ঢুকলে। শুধু একতা নয়, প্রায় সব ট্রেনেই একই অবস্থা। অনলাইনে টিকিট না পেয়ে দূরের যাত্রায় ভরসা এখন স্ট্যান্ডিং টিকিট, আর তাতেই কানায় কানায় পূর্ণ প্রতিটি বগি। আর যাবো আমরা পঞ্চগড়, এখন ঈদে বাবা মার সাথে ঈদ করবে একটা আনন্দ, এখন এই কষ্ট আমাদের কষ্ট মনে হয় না। আর এই স্ট্যান্ডিং টিকিটের কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে সিটের যাত্রীদের। তবে স্বজনদের সঙ্গে ঈদ করার উচ্ছ্বাসে বাধা হতে পারছে না কিছুই। আমার কাছে 3টা ব্যাগ থাকায় আমার মনে হয় না যে আসলে আমি এখানে উঠতে পারবো, কিন্তু ফাইনালি উঠতে পেরেছি, আমার বেশ ভালো লাগছে। স্বাচ্ছন্দ্যে টিকিট পেয়েছি, স্বাচ্ছন্দ্যে যাচ্ছি, সবার সাথে প্রিয়জনের সাথে ঈদ করবো, ভালো লাগছে। জনসংখ্যা বেশি, যাত্রীরা অনেক দাঁড়ায় যাইতেছে, ভোগান্তি আছে আর কি। এদিকে সব ট্রেনই ঠিক সময়ে ছেড়েছে জানিয়ে রেলওয়ে বলছে যাত্রীর চাপ সামাল দিতে নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। আজকে সকাল থেকে এখন পর্যন্ত যে ট্রেনগুলো গিয়েছে সবগুলো যথাসময়ে ছেড়ে গিয়েছে এবং এতে করে যাত্রী সাধারণ অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন এবং অনেক যাত্রীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ঈদ যাত্রার তৃতীয় দিনে 2 জোড়া বিশেষ ট্রেন সহ মোট 72 জোড়া ট্রেন ঢাকা ছাড়ছে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশালাকার গরু বিক্রির জন্য বেশ কয়েকজন খামারির নাম ছড়িয়ে পড়েছে। এরা রাজশাহী, হবিগঞ্জ ও জয়পুরহাটের। গরুগুলোর যেমন চটকদার নাম, তেমনি দামও বিশাল। 20 থেকে 25 মণ ওজনের এক একটি গরুর দাম হাঁকা হচ্ছে 10 থেকে 20 লাখ টাকা পর্যন্ত। বড় গরুর প্রতি ক্রেতা আগ্রহ কম থাকায় দুশ্চিন্তায় খামারিরা। 5 ফুট উচ্চতার ফ্রিজিয়ান জাতের গরু দুটির নাম শনি ও রবি। 40 মণ ওজনের গরু দুটি রাজশাহীর বাগবাড়ার কুরবানির পশুর অন্যতম আকর্ষণ। গরু দুটি 4 বছর ধরে লালন পালন করছেন কৃষক ইমতাজ আলী দম্পতি। দুটির দাম চাইছেন 20 লাখ টাকা। মানুষের মতো করে আরেক সেবা দিই, সেবা দেওয়ার পরে খিলান দিলেনে সর্বদিক দিয়ে চলাফেরা মানে একবারে নিজের মতো ফ্রি। হবিগঞ্জের রামপুর গ্রামের খামারি তুহিন মিয়ার কিং কুবরার প্রতিও ব্যাপক আগ্রহ। 35 মণের কিং কুবরার দাম চাওয়া হচ্ছে 12 লাখ টাকা। 8টা গরু আছে, 8টার ভিতরে এটাই হচ্ছে সেরা। এই গরুগুলি আমরা ন্যাচারাল খাবার দিয়ে লালন পালন করি।
জয়পুরহাটে কয়েকজন খামারি 20 থেকে 23 মণ ওজনের গরু লালন পালন করছেন। এদের ডাকা হয় লায়ন, বাদশাহ, লাল পাহাড় সহ নানা চটকদার নামে। দাম হাঁকা হচ্ছে 10 থেকে 18 লাখ টাকা পর্যন্ত। কুরবানি হাটে তুললে গরু কোনো দাম নাই, গরু কিনা বেচা হয় না, গরু আমদানি বেশি কিনা আমরা দাম পাই না। এই গরুর খরচ বর্তমান শেষ 2 বছর মান্থলি তা 17-18 হাজার টাকার দিকে। তবে বড় গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ কম থাকায় দুশ্চিন্তায় খামারিরা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোরবানির পশুর হাটে ক্রেতা বিক্রেতার ভিড় বেড়েছে। ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। এবার হাটে পর্যাপ্ত গরু থাকলেও গতবারের তুলনায় দাম অনেক বেশি, তাই ক্রেতারা অপেক্ষায় আছেন দাম কমার। বিক্রেতারা বলছেন লালন পালনে খরচ বাড়ায় পশুর দাম বাড়তি। ভারতীয় গরু ছাড়াই চাঁপাইনবাবগঞ্জের পশুর হাট। সীমান্তবর্তী সহ জেলার সব হাটেই এবার দেশীয় গরুর সরবরাহ বেড়েছে। মাঝারি আকারের গরুর চাহিদা বেশি বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। সীমান্তবর্তী জেলা হলেও এবার একটাও কিন্তু আমাদের ভারতের গরু আসে না। সচরাচর আমরা গরুকে যেসব খাবারগুলো খাওয়াই এগুলো প্রায় দ্বিগুণের কাছাকাছি। চুয়াডাঙ্গায় 2,11,000 পশু প্রস্তুত আছে। পশুর হাটে শুরু হয়েছে বেচাকেনাও। বাড়ছে ক্রেতা বিক্রেতাদের ভিড়। লালন পালনে খরচ বেশি হওয়ার কারণে লোকসানের শঙ্কায় খামারিরা। খদ্দেরও ভালো আছে, কিন্তু তুলনামূলক গত বছরের চেয়ে এবছর একটু দামটা বেশি। নাটোরে ছোট বড় 12টি গরুর হাট রয়েছে। এবার গতবারের চেয়ে গরু ছাগলের আমদানিও হয়েছে বেশি। তবে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ ইজারাদারদের বিরুদ্ধে। সাব হচ্ছে আপনার 1000 আর বেচালি 200, এত টাকা যদি বেশি নেয় তাহলে আমরা গরু কিনবো কি করে? লক্ষ্মীপুরের কোরবানি হাটে নিয়মিত তদারকি করছে প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা। মেডিকেল টিম আমাদের প্রস্তুত আছে। তারা প্রত্যেকটা বাজারে যখন গরু অসুস্থ হবে, ক্রেতা বিক্রেতা যাদেরই হোক তাৎক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করবে। হাট ইজারাদার ও মলম পার্টির দৌরাত্ম্য বন্ধে সব ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কেউ যেন প্রতারিত না হয় সেই বিষয়ে আমরা উঠান বৈঠক, বিভিন্ন মত বিনিময় সভা, সচেতনতামূলক সভা এবং এগুলোর মাধ্যমে আমরা স্টেক হোল্ডার অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতা সকলকে আমরা অবহিত করেছি। এছাড়া পশুর হাটে ব্যাংকের বুথ, জাল নোট শনাক্তের মেশিন, পুলিশের ওয়াচ টাওয়ার ও নিরাপত্তা চৌকির ব্যবস্থা করা হয়েছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোরবানির পশুর হাটের খবর জানাতে চট্টগ্রাম এবং বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জজিব হোসেন। জজিব, বগুড়ায় শেষ হাট কতটা জমে উঠেছে আর দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? বগুড়ায় কিন্তু গতকালকে থেকে আমরা দেখেছি যে কোরবানি পশুর যে হাট, সেই হাটগুলো জমে উঠেছে এবং প্রায় অর্ধশতাধিক হাটে কিন্তু আপনার যে গরুগুলো নিয়ে আসা হচ্ছে সেগুলো কিন্তু বেচা বিক্রি চলছে। এই মুহূর্তে আমি এখন রয়েছি বগুড়া বনানী হাটে। এই বনানী হাটে কিন্তু আপনার যে পরিমাণ গরু উঠেছে, গরু এবং ছাগল উঠেছে তা কিন্তু আসলে না দেখলে বিশ্বাস করা যায় না, কারণ কানায় কানায় পরিপূর্ণ একেবারে বলা চলে। একই সাথে এই শুক্রবার জুমার পর থেকে কিন্তু লোকজন ভিড় করতে শুরু করেছে এই হাটগুলোতে এবং হাটে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে দেশি জাতের গরু থেকে শুরু করে শাহিওয়াল এবং অন্যান্য যে বিদেশি জাতের গরুগুলো রয়েছে সেগুলোও কিন্তু নিয়ে আসা হয়েছে এবং বিক্রেতারা যেটি বলছেন যে আসলে তাদের যে চাহিদা মোতাবেক দাম সেটি কিন্তু তারা গ্রাহকদের কাছ থেকে পাচ্ছেন না এবং সেই সাথে বিক্রি বাট্টাও কিন্তু তেমন একটা হচ্ছে না বলে আমরা বিক্রেতাদের কাছ থেকে জানতে পেরেছি। সেই ক্ষেত্রে ক্রেতাদের সাথে যখন কথা বলেছি, ক্রেতারা কিন্তু জানিয়েছেন যে আসলে গেল বছরের তুলনায় 10 থেকে 20 হাজার করে বেশি দামে বিক্রি করছেন বলে তারা অভিযোগ করছেন এবং বিক্রেতারাও বলছেন যে আসলে গরু ছাগল থেকে গোখাদ্য থেকে শুরু করে অন্যান্য যে লালন পালনের খরচ সেটি কিন্তু দাম অত্যধিক বেড়ে গেছে। তো এই মুহূর্তে আসলে হাটে দাঁড়িয়ে থাকাও দায় হয়ে গেছে, কারণ এত পরিমাণ লোকজনের সমাগম হয়েছে এবং গরু ছাগলের কিন্তু প্রচুর পরিমাণ আমদানি হয়েছে এই হাটগুলোতে। আপনাকে একটি বিষয় জানিয়ে রেখে যে আমদানি যেমন হয়েছে ঠিক তেমনই কিন্তু আশা করছিলেন যে বিক্রি হবে, কিন্তু এখনো পর্যন্ত আমরা হাট ইজারাদার কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের কাছ থেকে যে সংখ্যাটি পেয়েছি তেমন কিন্তু কেনাবেচা এখনো হাটে শুরু হয়নি। তবে
সন্ধ্যা লাগতে লাগতে হয়তোবা এই বেচাকেনাটা বাড়তে পারে এবং আগামী 2 দিন যেহেতু সময় রয়েছে, এই 2 দিন কিন্তু আরো বেচাকেনা বাড়তে বলে আমাদেরকে বিক্রেতারা এবং হাট ইজারাদার যারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন। এখানে হাট কর্তৃপক্ষরা এই হাটে যাতে আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে সেই জন্য কিন্তু তারা স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে পুলিশের আইন শৃঙ্খলা বাহিনী এবং অন্যান্য যে সদস্যরা রয়েছে তারা কিন্তু আপনার এই হাটের আইন শৃঙ্খলা রক্ষায় রয়েছেন এবং এখানে যে জাল টাকার যে একটা বিষয় থাকে, যে হাটকে কেন্দ্র করে এবং কুরবানি পশুর হাটকে কেন্দ্র কিন্তু প্রচুর টাকা লেনদেনের একটা বিষয় থাকে, সেই ক্ষেত্রে জাল টাকা শনাক্তকরণের কিন্তু বুথ রাখা হয়েছে এবং জেলা প্রশাসন থেকে শুরু করে জেলা পুলিশের সব ধরনের সমন্বয় কিন্তু আমরা প্রত্যেকটা। সজীব, আপনি থাকবেন আমাদের সাথে, আমরা একটু চট্টগ্রামের হাট পরিস্থিতি জানবো, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী আহসান রিটন। রিটন, হাটে পশু আমদানি কেমন দেখতে পাচ্ছেন, বিক্রি কেমন হচ্ছে, আর হাটের ব্যবস্থাপনা নিয়ে কোনো অভিযোগ কি আছে? দেখুন, আমরা গতকালকে পর্যন্ত বাজার যে পরিস্থিতি দেখেছিলাম, আজকে আসলে শুক্রবার, আপনি জানেন যে ঈদের খুব বেশি বাকি নেই, সঙ্গত কারণে আজকে পরিস্থিতিটা আসলে অন্য দিনের তুলনায় একটু ভিন্ন রকম। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এখন ক্রেতা বিক্রেতার সমন্বয়ে, অর্থাৎ আমরা প্রতি বছর যে বিষয়টি বলে থাকি যে আসলে ক্রেতা বিক্রেতার সমন্বয়ে বাজার সরগরম হয়ে যায়, আজকে আসলে ঠিক এই মুহূর্তে ঠিক সেরকম একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা চট্টগ্রামের সাগরিকা বাজারে আছি। চট্টগ্রামের যে কয়টি স্থায়ী পশুর হাট রয়েছে তার মধ্যে এটি একটি বাজার, এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে আসলে বিভিন্ন প্রজাতির শত শত হাজার হাজার কুরবানির পশু এখানে সাজিয়ে রাখা হয়েছে এবং সেগুলো কেনার জন্য ইতিমধ্যে আমরা দেখছি আসলে নানা পেশাজীবী মানুষ এখানে ভিড় করছেন। এবং একটি বিষয় বলে রাখি যে আসলে আমরা প্রতি বছর বিক্রেতা যারা রয়েছেন তাদের কাছ থেকে একটি অভিযোগ শুনি, সেটি হচ্ছে প্রতি বছরই তারা বলেন যে আসলে গোখাদ্যের দাম বাড়তির পাশাপাশি এই যে এখানে তারা পশুগুলো রাখেন সেই জায়গাগুলোর জন্য আসলে একটি বড় অঙ্কের টাকা তাদেরকে গুনতে হয়, পাশাপাশি গোখাদ্যের যে দাম সেটি বৃদ্ধি রয়েছে, পাশাপাশি তারা যে কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর সহ নানা জায়গা থেকে গরু নিয়ে আসেন, সঙ্গত কারণে তাদের যে পরিবহন খরচ থেকে শুরু করে পথে পথে নানা রকমের চাঁদার বিষয় রয়েছে, সবকিছু মিলিয়ে তারা আসলে যেই দামে পশুটি বিক্রি করার জন্য চট্টগ্রামে আনেন সেই দামটি আসলে শেষ পর্যন্ত ঠিক একই জায়গায় থাকে না, তাদেরকে বাড়াতে হয় বাধ্য হয়ে, যেহেতু তাদের সবকিছুতেই বাড়তি টাকা গুনতে হয়। সঙ্গত কারণে যে গরুটির দাম তারা 1 লাখ টাকা রাখার কথা চিন্তা করে আসেন, কিন্তু এখানে আসতে সেটি 1,20,30 কিংবা তারও বেশি হাঁকাতে হয়। কিন্তু যারা ক্রেতা রয়েছেন তাদের যে অভিযোগ সেটি হচ্ছে বিক্রেতারা আসলে এক ধরনের যোগসাজশ করে প্রতি বছরই দাম বাড়ান, এবং এই নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে চিরকালে যে দ্বন্দ্ব সেটি চলছে। আপনি জানেন যে চট্টগ্রামে এবার 8 লাখের বেশি পশুর চাহিদা রয়েছে, এবং আমরা প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে যেটি জেনেছি সেটি হচ্ছে যে পরিমাণ পশু চট্টগ্রামে কুরবানির জন্য দরকার সেই তার বেশি পশু তাদের কাছে মজুদ আছে। সঙ্গত কারণে কোন রকমের সংকট কিংবা কোন রকমের অজুহাত দেখিয়ে দাম বাড়ানো, দাম কমানোর কোনো সুযোগ নেই। আরেকটি বিষয় হচ্ছে এই যে বাজারে যারা কুরবানির পশু কিনতে আসছে তাদের যেহেতু সঙ্গে অনেক টাকা থাকে, সঙ্গত কারণ টাকাগুলো যাতে কোনোভাবে কেউ যাতে জাল নোট চালিয়ে দিতে না পারেন, এবং কেউ যাতে তাদের টাকা কোনো অসাধু চক্রের মধ্য দিয়ে হারিয়ে না ফেলেন, সেই কারণে এখানে আমরা দেখছি বিভিন্ন ব্যাংকের বুথ বসেছে এবং জাল নোট শনাক্তকরণের যে মেশিন সেগুলো রাখা হয়েছে। আর একটি বিষয় বলে রাখি যে কিছুক্ষণ আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় তিনি পুরো বাজারটি পরিদর্শন করেছেন এবং তিনি বলেছেন যে কেউ এই বাজারের শান্তি শৃঙ্খলা বিনষ্টের জন্য চেষ্টা করবেন তাদেরকে আসলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলছেন যে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে পুরো বাজারকে রাখা হয়েছে, পাশাপাশি অসংখ্য সিসিটিভি ক্যামেরা এখানে রাখা হয়েছে যাতে কোনো অসাধু ব্যক্তি কোন রকম অকর্ম করে তারা যাতে পালিয়ে যেতে না পারেন সেই বিষয়টিতে তারা তৎপর আছেন, এবং সেই বিষয়টিকে মাথায় রেখে আমরা দেখছি আসলে গত কয়েকদিন ধরে শান্তিপূর্ণভাবেই বাজার চলছে। আজকে থেকে বাজারে যে রিটন, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন। বগুড়া এবং চট্টগ্রাম থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। কোরবানি ঈদে দিনাজপুরে ক্রেতাদের আগ্রহ বেড়েছে মহিষে। এক হাট থেকে অন্য হাটে ঘুরে মহিষ কিনছেন ক্রেতারা। দাম নিয়েও নেই কোনো অভিযোগ। মহিষের এমন বেচাকেনায় খুশি বিক্রেতারাও। খরচ পুষিয়ে লাভের আশা তাদের। দিনাজপুরের কাহারোল মহিষের হাট। ক্রেতারা দেখে শুনে কিনছেন পছন্দের মহিষ। এবার কোরবানিতে অন্যান্য পশুর পাশাপাশি চাহিদা বেড়েছে মহিষের। এক হাট থেকে অন্য হাট ঘুরে ঘুরে মহিষ কিনছেন বিভিন্ন জেলা থেকে আসা ক্রেতারা। দাম নিয়ে নেই অভিযোগ। ঢাকা নারায়ণগঞ্জ থেকে আসছি, 3টা মহিষ কিনছি, আর 2টা মহিষ কিনতেছি। আমরা অলরেডি দাম বলছি একটাকে 3,40,000 এক জোড়া, এখনো দেয়নি, দামাদানি চলতেছে।
ক্রেতাদের এমন আগ্রহে খুশি বিক্রেতারাও। রোগবালাই কম, লালন পালনে খরচ কম ও দাম ভালো পাওয়ায় মহিষ পালন বাড়ছে বলে জানান খামারিরা। 2,31,000 মহিলা বিক্রি করলাম, তাতে অল্প কিছু আসছে আমাদের। প্রচুর সাড়া পাচ্ছি, মোটামুটি লোক আসতেছে আমাদের মহিষ কেনাকাটার জন্য। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, প্রান্তিক খামারি সহ তরুণ উদ্যোক্তারা মহিষ পালনে ঝুঁকছেন। পরামর্শ সহ নানাভাবে তাদের সহযোগিতা করছেন তারা। প্রাণী সম্পদ অধিদপ্তর দিনাজপুর জেলায় 3টি উপজেলায় মহিষ উন্নয়ন প্রকল্পের অধীনে দিনাজপুর সদর, ফুলবাড়ি উপজেলা এবং বীরগঞ্জ উপজেলায় মহিষ এর কৃত্রিম প্রজননের কার্যক্রম অব্যাহত রেখেছে। এবার দিনাজপুরে প্রায় 10,000 মহিষ লালন পালন করেছেন খামারিরা। সামনে এই সংখ্যা দ্বিগুণ হওয়ার আশা করছেন কর্মকর্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোরবানির ঈদের আগে বেড়েছে বেশিরভাগ মশলার দাম। জিরা, এলাচের দাম বেশি বাড়তি। মাংসসহ বিভিন্ন পদের রান্নার জন্য এসব মশলার ব্যবহার বেশি হওয়ায় দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুনও। গত সপ্তাহে চট্টগ্রামের বাজারে পেঁয়াজের কেজি ছিল 80 টাকা। এই সপ্তাহে দাম উঠেছে 90 টাকায়। শুধু পেঁয়াজ নয়, কোরবানির ঈদ সামনে রেখে বেড়েছে সব ধরনের মশলার দাম। 10 টাকা বেড়ে রসুন বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকায়। কোরবানের যেমন গরম মশলা এলাচির মধ্যে 500 টাকা বেড়েছে। সপ্তাহের ব্যবধানে বরিশালে এলাচের কেজিতে 600 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 3600 টাকায়। 70 টাকা বেড়ে জিরার কেজি বিক্রি হচ্ছে 750 টাকায়। দারুচিনি 500 থেকে 600 টাকা এবং লবঙ্গ 1500 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কেজিতে 50 থেকে 60 টাকা বেড়ে 220 থেকে 240 টাকায় বিক্রি হচ্ছে কাঁচামরিচ। এলাচের দামটা বাড়ছে, তারপর জিরার দাম বাড়ছে, আর হলো দারচিনির দাম বাড়ছে অল্প যদিও সীমিত, আর হলো আদার দাম বাড়ছে সবচেয়ে বেশি। নিম্ন ধরনের মানুষ অনেকে না খায়, মরবে, পয়সার অভাবে কিনতে পারবে। খুলনায় 15 দিনের ব্যবধানে আদার কেজিতে বেড়েছে 40 টাকা পর্যন্ত, বিক্রি হচ্ছে 320 টাকায়। জিরার কেজিতে বেড়েছে 100 টাকা, এলাচে বেড়েছে 1200 টাকা পর্যন্ত। আমের মশলার দামটা এখন চড়া, আমরা সবেছি 400 টাকা, 380 টাকা। আদা আমের গত সপ্তাহে যে দাম ছিল তার চেয়ে এখন কেজিতে অনেক বেশি, 40 টাকা আমরা বাড়তি বেশি, 320 টাকা কেজি বেচতেছি। সব কিছুরই দাম বেশি, মশলা বলেন, তরি তরকারি, এভরিথিং। তো আমাদের বাজেটও কম, সেহেতু আমাদের আগের থেকে এখন কেনাকাটাও কমায় আনতে হচ্ছে। মশলার দাম বাড়তি বগুড়াতেও। দামের লাগাম টানতে বাজার তদারকির দাবি ক্রেতাদের। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পোশাক কর্মীদের বেতন ভাতা বকেয়া রেখে ঈদের ছুটি ঘোষণা করেছে গাজীপুরের কিছু কারখানার মালিক। শিল্প পুলিশের হিসাবে অন্তত 72টি কারখানায় বেতন ভাতা পরিশোধ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিজিএমইএ নেতারা জানিয়েছেন, 15 জুনের মধ্যে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে মালিকদের আহ্বান জানানো হয়েছে। ঈদের ছুটির আগে বৃহস্পতিবার পর্যন্ত গাজীপুর শিল্পাঞ্চলের 2215টি তৈরি পোশাক কারখানার মধ্যে 1225টিতে মে মাসের বেতন পরিশোধ করা হয়েছে। গত এপ্রিল মাসের বেতন পরিশোধ করেছে 2213টি কারখানা। কারখানার মালিকরা বলছেন, পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শ্রমিকদের মে মাসের বেতন ভাতা পরিশোধ করা হয়েছে। মোটামুটি 6-7 তারিখের মধ্যে বেতন দিয়ে দেওয়া হয়। আমাদের মে মাসের বেতন বহু আগেই দিয়ে দেওয়া হয়েছে। আমরা বোনাসও গতকালকে দিয়ে দিয়েছি এবং এছাড়া আমরা 10 দিনের অ্যাডভান্স দিব স্যালারি। মে মাসের বেতন সেটা আমরা পূর্ণাঙ্গভাবে পরিশোধ করে দিয়েছি এবং বোনাসটাও আমাদের গত 1 সপ্তাহ আগে অলরেডি পেমেন্ট হয়ে গেছে। এখনও শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করেনি 72টির কারখানার মালিকরা। 15 জুনের মধ্যেই তাদের পারিশ্রমিক পরিশোধ করতে মালিকপক্ষকে জানিয়েছে শিল্প পুলিশ। প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে আমরা ডোর টু ডোর ওদের সাথে যোগাযোগ করছি, কি কি সমস্যা হচ্ছে, কি কি আপডেট আছে। আমরা 80 থেকে 90% এই প্রবলেম প্রতিষ্ঠান যেগুলো আছে এগুলা সময় মতো অর্থাৎ 14 থেকে 15 তারিখের ভিতরে বেতন এবং বোনাস দিতে পারবে বলে আমার বিশ্বাস। বিজিএমইএর নেতারা জানিয়েছেন, ঈদের আগেই পোশাক কর্মীদের বেতন ভাতা পরিশোধে মালিকদের তাগাদ দেওয়া হয়েছে। ব্যাংক যাতে আমাদের সহযোগিতা করে, শেষ মুহূর্তে যদি ব্যাংক এক্সপোর্টারদের সহযোগিতা না করে তাহলে প্রবলেম হয়ে যাবে। আমরা মনে করি যারা ভালো এক্সপোর্টার অবশ্যই ব্যাংক তাদের সহযোগিতা করতে হবে, তাদেরকে প্রতিষ্ঠান চালানো দিতে হবে। বেতন বোনাসগুলো শ্রমিকদের দিতে পারে সেটা তাদের আশা করি যে তারা সহযোগিতা করবে। গাজীপুরে বিজিএমই এর অন্তর্ভুক্ত 736টি এবং বিকেএমই এর অধীনে 128টি কারখানা রয়েছে।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কক্সবাজার থেকে খাদ্য সামগ্রী নিয়ে সেন্ট মার্টিন যাচ্ছে একটি জাহাজ। জাহাজটি দুপুরে নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে রওনা হয়। সপ্তাহ ধরে ট্রলার চলাচল বন্ধ থাকায় তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে দ্বীপটিতে। খাদ্যপণ্য হিসাবে জেলা প্রশাসনের ৭৫ টন ভিজিইডি ও ভিজিএফ সহায়তা পাঠানো হচ্ছে। কোরবানির জন্য ৫টি গরু, ৩০০ প্যাকেট শুকনো খাবার, চিকিৎসা সামগ্রী পাঠানো হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে যাত্রী নিয়ে অন্তত 10টি ট্রলার ফিরেছে টেকনাফের সাবরাং মুন্ডা ডেইলি নৌঘাটে। বঙ্গোপসাগরের বিকল্প চ্যানেল ব্যবহার করে প্রায় ৩.৫ ঘন্টা পর ঝুঁকি নিয়ে টেকনাফের সাবরাং পৌঁছায় ট্রলারগুলো। সরকারের যে বিজিডি বিজেপি এরকম চাল ছিল আমাদের টেকনাফে জমা ছিল আর কি, সেখানে প্রায় 75 মেট্রিক টন প্লাস আছে, সেটাও চলে যাচ্ছে আজকে। এর বাজার সংস্থার পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে আমরা 5টা গরু পাঠাচ্ছি এর জন্য, আর আমরা 300 প্লাস প্যাকেট আমরা শুকনো খাবার পাঠাচ্ছি। গোপালগঞ্জে আগামীকাল থেকে খুলে দেওয়া হচ্ছে সাভানা পার্ক। সকাল 8টা থেকে সর্বসাধারণের জন্য পার্কটি খুলে দেওয়া হবে। পার্কের সব আয় রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমান জানান, 10 দিন বন্ধ থাকার পর জেলা প্রশাসনের ব্যবস্থাপনা আগামীকাল সকাল 8টা থেকে সর্বসাধারণের জন্য পার্কটি খুলে দেওয়া হবে। এতে দর্শনার্থীরা আগের মতো 100 টাকা গেট ফি দিয়ে পার্কের ভিতরে প্রবেশ করতে এবং ঘুরতে পারবেন। বিনোদনের জন্য পার্কের রাইড খুলে দেওয়া হলেও কটেজ বন্ধ থাকবে। গত 4 জন সার্ভার জটিলতা দেখিয়ে সাময়িকভাবে পার্ক বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ। সৌদি আরবের আফিফ শহরে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের 3 প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। মৃত্যুর খবরে তাদের পরিবারে শোক নেমে এসেছে। দ্রুত মরদেহ দেশে আনতে সরকারের কাছে দাবি স্বজনদের। চাঁদপুরের 3 রেমিটেন্স যোদ্ধা ফরিদগঞ্জের পশ্চিম 20 কাটাখালী গ্রামের সবুজ হোসেন, হাইমচরের কমলাপুর গ্রামের রিফাত ও দক্ষিণ আলগি গ্রামের সাব্বির বৃহস্পতিবার সৌদি আরবে কর্মস্থল থেকে মাইক্রোবাসে বাসায় ফিরছিলেন। আফিফ শহরের বিশ্ব রোডে আরেকটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে তারা নিহত হন। মৃত্যুর খবরে তাদের পরিবারে এখন শোকের মাতম। 4 বছর আগে সৌদি আরব পাড়ি দেয়া রিফাতের ঈদের পর দেশে আসার কথা ছিল। সাব্বির আর রিফাত একে অপরের খালাতো ভাই। বলছে রোজার আগে আসবো, এসে ঈদ করবো, আমাদের সাথে মজা করবো, আনন্দ করবো। অনেক আশা ছিল আমার ভাইয়ের, ওই আশাগুলা আমাকে নিয়ে আমার ভাইয়ের অনেক আশা ছিল, আমার ভাইয়ের ওই আশাগুলা আজ পূরণ হলো না। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপে দ্রুত তাদের মরদেহ দেশে আনার দাবি স্বজনদের। আমার ছেলেরে আমার কাছে একটু ফিরত, আমি আর কিছু চাই না। সরকারের কাছে আমার আকুল আবেদন, আমার ছেলেরে আমার বুকে একটু আইনে দিতে, আমি একটু সামু, আমার ছেলেরা আমি একটু ফাড়িয়ে মারি দিব, আমি আর কিচ্ছু চাই না। আমার সন্তানরা আমার বুকে একটু ফিরত দেয়, এই আমার আকুল আবেদন, আর কিছু চাই না আমি। রিফাত ও সাব্বির কন্ট্রাক্টর সবুজ হোসেনের সাথে সৌদি আরবে কনস্ট্রাকশনের কাজ করতেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শরীয়তপুরের ডামুড্রায় সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে 2 শ্রমিক নিহত হয়েছেন। পরে উপজেলার উত্তর ডামুড্রা এলাকায় একটি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, মোটর দিয়ে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে প্রথমে এক শ্রমিক সেপটিক ট্যাঙ্কে নামেন। তার সাড়া না পেয়ে কিছুক্ষণ পর ট্যাঙ্কে নামেন আরও একজন। অনেকক্ষণ কোনো সাড়া না পেয়ে তাদের সাথে আসা ভ্যান চালক বাড়ির মালিককে বিষয়টি জানান। পরে তিনি ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে দুজনের মরদেহ উদ্ধার করে। কিশোরগঞ্জের ইটনায় নামাকারা নদীর ওপর ৭১ কোটি টাকা ব্যয় তৈরি হচ্ছে 500 মিটার দীর্ঘ সেতু। সেতু চালু হলে সড়কপথে হবিগঞ্জ ও সুনামগঞ্জ হয়ে সিলেটের সাথে কিশোরগঞ্জের যোগাযোগ সহজ হবে। নির্ধারিত মেয়াদের আগেই সেতু নির্মাণ কাজ শেষ করার আশ্বাস স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের। শতভাগ হাওর অধ্যুষিত ইটনা উপজেলার নামাকারা নদীর ওপর 2019 সালে এই সেতুটির কাজ শুরু করার কিছুদিন পর বন্ধ করে দেয় ঠিকাদার। 5 বছর পর নতুন ঠিকাদার নিয়োগ করে সম্প্রতি পুনরায় সেতুর নির্মাণ কাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এরই মাঝে সেতুর 35% কাজ শেষ হয়েছে। স্থানীয়রা জানান, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলা হয়ে সিলেটের সাথে কিশোরগঞ্জের সড়ক যোগাযোগ সহজ করতে সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ব্রিজটা হইলে পরে বান্যাসন, হবিগঞ্জ, নবীগঞ্জ এবং সিলেট
হ্যাঁ, খুব তাড়াতাড়ি আমরা যাতায়াত করতে পারবো। এই ব্রিজটা তাড়াতাড়ি হওয়ার দরকার। একটা রুগী নিয়ে যেতে গেলে আমরা সমস্যা এই ব্রিজ দিয়ে হাইটটা গিয়ে আর এক গাড়ির মধ্যে তুললে তারপর আমরা ইটনা যেতে হবে। সেতুর কারণে নৌ চলাচল ব্যাহত হবে না জানিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে নির্ধারিত সময়ের আগেই নির্মাণ কাজ শেষ হবে। সেতুর নিচ দিয়ে যাতে সারা বছর নৌ চলাচল নিশ্চিত করে, এই জন্য আমরা পর্যাপ্ত পার্টিকেল ক্লিয়ারেন্স নিশ্চিত করেছি এবং আমরা আশা করতেছি নির্দিষ্ট সময়ের পূর্বে সেতুর কাজটি সমাপ্ত করে জনগণের জন্য খুলে দিতে পারবো। 2026 সালের 1 জানুয়ারি এই সেতুটির সম্পূর্ণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেট কার ও গরুবাহী ট্রাকের সংঘর্ষে 3 জন নিহত ও 2 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 2টার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে প্রাইভেট কারটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। গাড়িটি কালিহাতীর বাগটিয়া এলাকায় পৌঁছালে টাঙ্গাইলগামী গরুবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 2 জন এবং পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এদিকে বরিশালের বাকেরগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছে 4 জন। কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে 10 ফুট লম্বা একটি মৃত ডলফিন। সকালে জ্বরের পানিতে কুয়াকাটা সৈকতে 0 পয়েন্টের পূর্ব পাশে ডলফিনটি দেখা যায়। ডলফিন রক্ষা কমিটি জানায় বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। ঢেউয়ের সাথে তীরে আসে ডলফিনটি 2 থেকে 3 দিন আগে মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তারা ডলফিনটিকে মাটি চাপা দেয়। এই ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।